বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা। ডক্টর ইউনূসের বিরাট বিজয়। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেদিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেলে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যেতে সমস্যা কি? হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত, আর 5ই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম। আর হাসিনা যদি ফাঁসি দিত, তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যেতাম। দল তো থাকলোই, দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট, ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেতাম, জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে। 1971 সালের পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সে বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য, যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট এয়ারফোর্স, মানে পাইলট ট্রেনিং। এখানে যাচ্ছে, এটা একটা গ্রেট ডিসিশন, ভারত কোনোভাবে মানতে পারতেছে না। যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে। এই গেমটা কেন খেলছে জানেন? ওনারা আগেই ওনাদের 300 আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে ক্যান্ডিডেট, বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখা নিল। বিএনপি 23 জায়গায় আবার রদবদল করতেছে, ওইটাও দেখা নিল। এটা দেখার পর এই তফসিল ঘোষণার আগেই দেখবেন জামাত ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে। এর মধ্যে ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, এর মধ্যে ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পাবেন, এবং এর মধ্যে অনেক নাম করা, হ্যাঁ ভাই, আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন। অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে। দাঁড়ান, ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন আর ভিডিও শুরুতে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখেই ফেলেছেন, তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি একটু দেখে যাবেন। যে কয়জন বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন, আমি বলবো সেই বিশ্লেষণের শিরোনাম যেহেতু শুনেছেন, একটু মনোযোগ সহকারে বিস্তারিতও শুনে যাবেন। কেন আমি প্রথমে এই কথা বলতেছি, তার কারণ একটাই, সেটা হলো যে আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। তারেক রহমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল। আমি উনারে 2024 নিজেই জিজ্ঞেস করছিলাম উনাকে। উনি আমাকে বললেন যে আম্মা আসবেন চিকিৎসার জন্য, তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আমি ভদ্রতা করে বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনি সাথে চলে আসবেন, আবার বরং সেটা আরো ভালো, ম্যাডামকে সাথে নিয়ে আপনি ইংল্যান্ডে আসলেন। আচ্ছা, ম্যাডামের চিকিৎসায় যদি ইস্যু হইতো, ম্যাডাম তো 5ই মে দেশে ফিরে গেছেন, তাই না? তো উনিও তো আসতে পারতেন, ম্যাডামের সাথে আসলেন না কেন? উনার দলের মূর্খতারা আমার উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না। আমি কোনো রাজনৈতিক দলের প্রধান হইলে 2024 অগস্টের 5 তারিখে উড়াল দিতাম। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেদিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেলে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যেতে সমস্যা কি? হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত, আর 5ই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম। আর হাসিনা যদি ফাঁসি দিত, তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যেতাম। দল তো থাকলোই, দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট, ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেতাম, জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে। আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি। আমি দেশে কখনো নাও যেতে পারি, আমি তো রাজনীতি করি না, দল করি না, দেশের দায়িত্ব নেওয়ার কোনো খাইশ নাই। কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিচ্ছেন কখনো? দেন না। বিবিসিতে জিজ্ঞেস করছিল, উনি বলছেন যে ব্যক্তিগত কারণ, কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময়। 2024 অক্টোবরে বলছেন যে কোনো সময় দেশে ফিরবেন। আবার তার 1 সপ্তাহ পরে কইলো জানুয়ারিতে ফিরবেন, মানে 2025 জানুয়ারিতে। তারপরে ডিসেম্বর আসিল, কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন। তারপর জানুয়ারি আসলে কওয়া হইলো আপাতত আসতেছেন না। এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ, তখন কওয়া শুরু হইলো এপ্রিল আসবেন। এপ্রিল যায় জুনে আসলে কওয়া হইলো 28 জুলাই আসতেছে। আবার কওয়া হইলো অগাস্টে আসতেছেন, 5ই আগস্টের আগেই। অগাস্টের শেষে যায় বলা হইলো অক্টোবরে আসতেছেন। এরপরে সালাউদ্দিন সাহেব সহ, মালিক সাহেব সহ অনেকে কইলো নভেম্বরে ফিরবেন। এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন, তারিখ জানাবে বিএনপি। দেখেন, বিএনপি তারিখ জানায় নাই। নভেম্বর শেষ হইতে চললো, ফজলে একবার কইলো ডিসেম্বরে আসবে। 8 মণ তেলও পড়লো না, রাধাও নাচলো না। যদি কইতো ঈদের পরে আসবেন, তাইলে কোনো ঝামেলা হইতো না। ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হরাইলাম, তাই না? তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল। যাই হোক, কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। এইটা আমার একান্ত অনুমান, কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি। 1 নম্বর কারণ হতে পারে যে উনি এমন সময় আসতে চায় যে সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে। যেমন আর্মি এস্টাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল, তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশেষ হয়ে যায় না। আর্মিরা আবার রিটায়ার করলেও না, একটা সিলসিলা থাকে। আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে, এতদিন ধরে অ্যান্টি জামাত করেও তৈরি করছে। সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। কারা কারা নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে। সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে। 2 নাম্বার, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, একেবারেই শোনা কথা। আপনারা গুজব হিসাবে ধরতে পারেন অথবা কান কথা হিসাবে ধরতে পারেন। সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন। আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না, সত্য হইতেও পারে। কারণ তারেক রহমানের ফেরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল। একজন বাংলাদেশী নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন, এই জন্য হইতে পারে। এটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে, প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন। আমি হলেও একই কাজ করতাম। এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন, এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু। এটা তো ওনাকে ত্যাগ করতে হবে, এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত, আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের। আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা। দলে তো কোনো মা বাপ নাই, কারো কথা কেউ শুনে না।
দলের নেতাকর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে, তাই যেটা বলতেছে। এটা এক্সাম্পল দিই, তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন নিজে গিয়া ঢাকা 14 আসনে মায়ের ডাকে সমন্বয়ক তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিছিল কইরা তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে। তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন। মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি, একদিকে বহিষ্কার করে যারে, আবার 2 মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় নেয়। এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয়া, অন্যদিকে মশাল মিছিল করায়। কি এখন তারেক রহমান দূরে আছে, এটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না, দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই। সেটা হয়তো তারেক রহমান এখন নিতে চাইতেছেন না, তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছেন। ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন, যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরাদমে, আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব, কোন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না, নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু, ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা। এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি, আলু সংক্রান্ত বক্তব্য। তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পাইয়া গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে এই আলোচনা। আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি, তাই না? দেখেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন, 3,000 কোটি টাকার মতো লোকসান হতে পারে। অপরদিকে আমরা দেখি যে 2-1টি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে 3,000 কোটি টাকা পরিমাণের গচ্ছা, এই কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উনি চান না, হইতেই পারে উনি পলিটিক্যালি চান না, সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নাই। আলুর এক্সাম্পল কেন দিতে হবে? ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হালকা শুরু করেছিল। তো খোমেনি কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই। 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটে পড়ছিল, বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি, এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছিল, এখনো পারে না। তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে। জি না, 5ই আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোনো নেতা ছিল না, দেশ খালি ছিল, মঞ্চ খালি ছিল, নেতৃত্ব খালি ছিল, তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না। এটা ওনার ব্যর্থতা, বড় সড়ো রাজনৈতিক ব্যর্থতা। ডক্টর ইউনূসের বিরাট বিজয়, অ্যাট দি সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয়। দর্শক, পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল, লন্ডন কেলেঙ্কারি। ইউনূস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটা সম্পূর্ণ অন্যায্য। তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনূস কিছুতেই লন্ডন যেতে পারেন না, এটা ছিল একটা ব্লান্ডার। এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের কোনো মিটিংও হয়নি। লন্ডন সফরের বড় অর্জনই ছিল তারেক রহমানের সাথে মিটিং, এবং মিটিং শেষে জয়েন্ট স্টেটমেন্ট, এটা ছিল একটা গ্রেট ব্লান্ডার। জামাত, চরমনাই, এনসিপি সহ সবাই এটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল, ইউনূসকে সমালোচনায় বিদ্ধ করেছিল। এবং এত টাকা খরচ করে তারেক রহমানের সাথে বৈঠক, এবং ওই বৈঠকে কিছু চুক্তি হয়েছিল যে কত আসনে বিএনপিকে ক্ষমতা এনে দিবে, 240 আসনের কথা ভাবা হয়েছিল। এখন 240 আসনে এটা ঠিক করে দেবে কে, ইউনূস না তারেক রহমান? অনেক বিষয় আছে, আমরা জানি, বলি নাই। কিন্তু ইউনূস মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে না, বিএনপিকে তো একটা চুক্তি বা বৈঠক করে মোটামুটি ঠান্ডা করেছে। কারণ ওই বৈঠকের আগের দিনও অমুকের পদত্যাগ চাই, তমুকের পদত্যাগ চাই, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, নানান কথাবার্তা, কিন্তু বৈঠকের পর সব চুপ ঠান্ডা। তো ইউনূস দেখলেন যে না, বিএনপিকে তো ঠান্ডা করতে পেরেছি, কিন্তু লন্ডন সমঝোতার উপর আবার টিকেও থাকা যাবে না, জনগণকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। লন্ডন বৈঠকটাই ছিল মূলত কিভাবে কারচুপি করে সেই 111 টাইপের নির্বাচন করে তারেক রহমানকে ক্ষমতা এনে দেওয়া যায়। কিন্তু না, সেটা করা যাবে না। ক্ষমতায় অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না। ইউনূস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে, সারা পৃথিবীকে সাথে নিয়ে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় মূল যে পয়েন্টটা দেখেন, তা ইউনূস বিএনপিকে ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না, আবার দেশ বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। মানবিক করিডোর নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল, এখন আর মানবিক করিডোর নিয়ে কোনো কথা নেই। এই যে বিএনপিকে থামিয়ে দিতে পারা, এটি হচ্ছে ইউনূসের আসল বিজয়। এবং দেখেন, এই যে বললাম যে বিএনপির নাকে বড়শি লাগিয়ে ইউনূস বিএনপিকে ঘোরাচ্ছেন। দলিল, গণভোটে রাজি না, গণভোট এই সেই খারাপ। এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পেঁয়াজের চাইতেও কম গুরুত্বপূর্ণ। সেই গণভোটের তারিখ ইউনূস ঘোষণা করেছেন, মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে। এটা বিএনপির প্রতি একটা চপেটাঘাত। আবার গণভোটে তো বিএনপি রাজি ছিল না, এক পর্যায়ে রাজি হয়েছে, জুলাই সনদে সাইন করেছে, সবকিছুই কিন্তু করিয়েছে। এবং তারেক রহমান দেশে আসতে পারে না। ইউনূস বলেছে যে আসেন, আমরা সব হেল্প করবো, কিন্তু তারেক রহমান দেশে আসেনি, এবং আসার সম্ভাবনা আমি দেখছি না।
লজ্জা শরম নাই বিএনপির। প্রত্যেক মাসে বলে অমুক মাসে এই মাসে আসবে, কিন্তু ওই মাসে আর আসে না। মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই। কিভাবে আসবেন? দেশে আসতে পারবেন না। মানে বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালেদা জিয়া মারা যাচ্ছে, আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, পারবেন না, হাইপ তৈরি করতে পারবেন না। আসলে উল্টো অ্যাকশন হবে, বিএনপি আরো বেকায়দায় পড়ে, বিএনপির উপর তার নিয়ন্ত্রণ থাকবে না, তাকে দায় নিতে হবে চাঁদাবাজির। এগুলো সব মিলিয়ে তারেক জিয়ার একটা বিরাট পরাজয়। যে ইউনূসের সাথে বৈঠক করলেন, সেই অবৈধ সমঝোতা থাকলো না, নির্বাচন সুষ্ঠুই হতে যাচ্ছে, আবার তিনি দেশেও আসতে পারলেন না, আর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই। তারেক রহমান নিজে হুমকি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে 1-2 পরে না, কিন্তু ডিসেম্বরে হয়েছে। এখন ডিসেম্বরে তিনি দেশে আসার কথা বলছেন। এটা তারেক রহমানের একটা বিরাট পরাজয়, যে তার রাজনীতি, আসলে তারেক রহমানের কোনো রাজনীতি নাই বাংলাদেশে। ব্রিটিশ সিটিজেন তারেক রহমান, কেন ব্রিটিশ সিটিজেন বাকি এটা নিয়ে আলাদা আলোচনা করবো। তা আসতে পারছে না, অনেক প্রসিডিউর বাকি আছে। অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে আসে, এটা আমার যে কঠিন কিছু তাও না। পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে এই সিস্টেমে। যেমন বিএনপি নেতাদেরকে ঢিল দিয়েছেন যে তোমরা চাঁদাবাজি করো, অর্থ পাচার করো, দুর্নীতি করো। ইচ্ছা মতো সবাই দুর্নীতি চাঁদাবাজিতে জড়িয়েছে, একদম টপ টু বটম সবার প্রমাণ ইউনূসের কাছে আছে যে কারা কোথায় কি আকাম করেছে। এখন বিএনপি এই যে দেখেন, জামাত রাজপথে নেমেছিল, সমাবেশ করেছে, মানববন্ধন, অমুক তমুক, হুমকি ধামকি, এমনকি এক পর্যায়ে যমুনার সামনে অনির্দিষ্ট করার জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাত। কিন্তু সেটা করা লাগেনি বা করেনি, সবকিছু মিলিয়ে হিসাব নিকাশ করে সেটা করেনি। কিন্তু বিএনপি কিন্তু এই যে বিএনপি সব জায়গায় ধরা খাচ্ছে, ওই যে চিঠি দিয়েছিল আরপিওর একটা সংশোধন পাস না করার জন্য, গেজেট প্রকাশ না করার জন্য, যে ছোট দল বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, অমুক তমুক, এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো কথাই তো রাখা হচ্ছে না। তারপরে বিএনপি তো মাঠে নামতে পারে না, কোনো কর্মসূচি দিতে পারে না। কেন? বাড়াবাড়ি করলে তো সব জয় বাংলা হয়ে যাবে, বাড়াবাড়ি করলে তো কঠিন ধরা খাবে। কারণ বিএনপি সবার মাল আছে ইউনূসের কাছে। এই কারণে ইউনূস নাকে বর্ষি দিয়ে বিএনপিকে ঘুরাতে পারছেন। মূল ইউনূসের আসল বিজয়টা, ইউনূস শুরু থেকে যেটা বলে দিচ্ছিলেন যে সুষ্ঠু নির্বাচন হবেই, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। আর তারেক রহমানের মূল টার্গেটই ছিল যে 111-এর মতো আমাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে দেওয়া হোক, 8 সালের নির্বাচনে যেটা হয়েছিল। তারেক রহমানের মূল টার্গেট, মূল রাজনীতি এটা। এই জন্যই লন্ডন বৈঠক, এটারই বন্দোবস্ত হয়েছিল। কিন্তু না, সেটা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই কারণেই তারেক রহমান দেশে আসতে পারছেন না। 111 মার্কা নির্বাচনের আয়োজন ইউনূসের মাধ্যমে করাতে ব্যর্থ হচ্ছেন বলেই দেশে আসতে পারছেন না, আসেন না। যদি 111 মার্কা নির্বাচনের গ্যারান্টি বা এই বিশ্বাস থাকতো, তাহলে এতদিন তারেক রহমান চলে আসতো। কিন্তু বিশ্বাস নেই বলে তিনি পারছেন না আসতে। এটাই হচ্ছে তারেক রহমান আসল পরাজয়। আর ইউনূস যেহেতু সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়ছে। এই প্রশ্নে এটাই হচ্ছে ইউনূসের বিজয়। সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে, সবাইকে ডাকছে, অবজার্ভ করার সুযোগ দিচ্ছে। পুরো নির্বাচন থাকবে ডিজিটাল প্রযুক্তির আওতায়। আপনি চাইলেও চুরি করতে পারবেন না, চুরি করলেও সেটার ফলাফল বাস্তবায়ন হবে না, ফলাফল বাতিল হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা। কমনওয়েলথের সহায়তা চান, জাতিসংঘের সহায়তা চান, যুক্তরাষ্ট্রের সহায়তা চান, যুক্তরাজ্যের সবার সহায়তা চান। এরকম সহায়তা চেয়ে 111 মার্কা বন্দোবস্তে নির্বাচনের রাস্তা শেষ করে দিচ্ছেন। এখন সারা পৃথিবীর সামনে তো আর 111 মার্কা বন্দোবস্ত করা যাবে না। তাহলে এক কথা যদি বলি দর্শক, তারেক রহমানের পরাজয়। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো আজকের ভিডিওটি দেখার পরে, প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।